ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় যাব, যেমনটি বলছিলাম, দিনের বাছাই করা সংবাদ যদি বলতে চাই, আজকে বিএনপি একটি অভিযোগ করেছে যে তিনটি দলকে সুবিধা দিতে পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝামাঝি, আর ইসি বরাবরের মতে বলছে যে গেজেটের ধারাবাহিকতা মেনে প্রতীক। এটি নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই সাথে আলোচনা করব যে যাই বলুক 12 ফেব্রুয়ারি ভোট, নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়। প্রধান উপদেষ্টা বলেছে আজকে এই কথাটি, আমরা যেটি যে মার্কিন যে দুইজন প্রতিনিধি দলের সাথে তিনি বৈঠকে এই কথাটি বলেছেন। সেই সাথে এসব খবর ছাপে শেষ রাতের একটি খবর আমরা যেটি জানতে পেরেছি যে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আরও নতুন করে 75টি দেশের জন্য তারা ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। আমরা শেষ খবরটি দিয়ে একটু শুরু করতে চাই যে আসলে এই যে মার্কিন ভিসা নীতি নিয়ে একের পর এক নতুন নীতি প্রণীত হচ্ছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য। প্রথমে ভিসা প্রক্রিয়া সীমিতকরণ, তারপর বন্ড চালু করা 6 লাখ থেকে 18 লাখ টাকা, তারপর শেষ পর্যায়ে অর্থাৎ আজকে এসে স্থগিত। আসলে এগুলো মানে কি ধরনের কূটনৈতিক বার্তা বহন করে, যদি সোহরাব হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। এই বার্তা তো এটা উদ্বেগ বললেও বোধহয় কম বলা হবে, কারণ যেখানে লাখ লাখ বাংলাদেশের নাগরিক আছে, সেখানে শিক্ষার্থী আছে, বিভিন্ন পেশাজীবী আছেন, আর সুতরাং তাদের জীবন তো অনিশ্চিত এক ধরনের, এবং তাদের যারা পরিবার পরিজন এখানে আছেন, তাদের উপর নির্ভরশীল, তারাও কিন্তু উৎকণ্ঠায় আছে। যুক্তরাষ্ট্র এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতিগতি বোঝা তো কঠিন। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে আসেন, তিনি ইরানে যুদ্ধের হুমকি দিচ্ছেন। কোথায় কি করবে এটি তো আগে থেকে বলা মুশকিল, কিন্তু বাংলাদেশের বিষয়ে যেটি বলা হয়েছিল যে 24শে জুলাই অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে টানাপোড়েন ছিল সেটি কেটে যাবে, কিন্তু আমরা তার কোনো লক্ষণ দেখছি না। মাঝখানে একটা সুখবর ছিল, যে সেটি হলো যে শুল্ক আরোপ করা হয়েছিল, সেই শুল্কটা কিছুটা কমানো হয়েছে। 36% শুল্ক ছিল, সেটা 20% কমিয়ে আনা হয়েছে, এবং তার বিনিময়ে যেটা দিতে হয়েছে সেটাও কিন্তু যদি হিসেব করে দেখা যায় সেখানেও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, কারণ অন্য দেশের থেকে অনেক বেশি দাম দিয়ে সেখান থেকে মার্কিন পণ্য কেনার এই দায় তো শোধ করতে হবে বাংলাদেশের জনগণকে। আমরা সর্বশেষ যে খবর পেয়েছিলাম যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে নিরাপত্তা উপদেষ্টা, তিনি সেখানে গিয়েছেন এবং সেখানে মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। সেই আলোচনার ফলাফল আমরা জানি না। তবে এর সঙ্গে আরেকটি যে উদ্বেগের খবর সেটি হলো যে গাজায় যে বাহিনী, যৌথ বাহিনী গঠিত হচ্ছে বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে, সেখানে বাংলাদেশ অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটি অনেকগুলো শর্ত সাপেক্ষে, 3টি শর্তে তারা এ ব্যাপারে আলোচনা করছেন। কিন্তু একটা কথা বলা হয়, বাংলা প্রবাদ আছে, মরার উপর খাড়ার ঘা। যুক্তরাষ্ট্র একের পর এক যে দায় চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর, এবং একটি উদীয়মান বা বিকাশমান অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করছে, আর সেটি আমার মনে হয় যে বাংলাদেশ এটি বহন করা খুব কঠিন, এবং দেশের সার্বিক অর্থনীতি, কর্মসংস্থান ইত্যাদিতে বেশ প্রভাব পড়বে। আর সামনে নির্বাচনের পর যে সরকারটি আসতে যাচ্ছে, সেই সরকারের জন্য কিন্তু কঠিন চ্যালেঞ্জ হবে এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলা করার ক্ষেত্রে।
আমরা জানি না যে আগামী আপাত এই ১ দৃষ্টিতে কিন্তু মাসের আসলে ৫ মধ্যে তারিখ পরিবর্তিত প্রেক্ষাপটের পর বিভিন্ন দেশের সাথে পররাষ্ট্র নীতিটা আসলে খুব একটা সহজ হয়নি, কঠিন পর্যায়ে পৌঁছে গেছে, যেটা আমরা বিভিন্ন সময় সেটি দেখেছি। আপনার বিশ্লেষণও তার একটি ইঙ্গিত আমরা পেলাম। আপনিও থাকুন আমাদের সাথে, আমরা আপনার কাছে আবারও ফিরবো। মোস্তফা ফিরোজ, আপনার সাথে একই প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। আসলে একের পর এ ধরনের যে স্থগিতাদেশ, এমনটি কি আসলে হওয়ার কথা ছিল? আমরা তো এর থেকে আরো ভালো জায়গায় যাওয়ার কথা ছিল, একটা আমরা সমৃদ্ধ দেশ হিসেবে আমাদের আরো উপরে যাওয়ার কথা ছিল। মানে আমরা তো চেয়েছিলাম যে আমাদের সাথে পররাষ্ট্র সম্পর্কগুলো, কূটনৈতিক সম্পর্কগুলো আরো এগিয়ে যাক, কিন্তু কেন এই একের পর এক বাধা? আপনার পর্যবেক্ষণ কি বলে? এখন একটা অস্থির একটা পরিস্থিতি। আহ, মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে নিয়ে কোন দিকে যাবে কিছুই কিন্তু মানে বোঝা যাচ্ছে না। এই অস্থিরতা দেখেন, ওই যে আহ, বলছেন যে আহ, রাশিয়ার সাথে, চীনের সাথে, ভারতের সাথে, সবার সাথে, কিন্তু ভিসা বন্ডের ব্যাপারে আহ, দেখা গেল যে যখন নাকি মানে কার্যকর ব্যাপার, যেটা খুবই অসম্মানজনক, বাংলাদেশ অন্তর্ভুক্ত হলো, তার ১ সপ্তাহ যেতে না যেতে এখন নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেল। এবং শুধু বোঝা আমাদের দেশ যাচ্ছে নয়, যে ৭৫টি দেশ, যেখানে নেপাল আছে, ভুটান আছে, ৭৫টা দেশ, এর পাকিস্তান আছে, মধ্যে কিন্তু আমি একটা আশ্চর্য জিনিস, ভারত তো নেই সে জায়গায়। ভারত নেই, কিন্তু আরো অবাক একটা কাণ্ড, থাইল্যান্ডকে বলা হয় যে আমেরিকার অন্যতম মিত্র, সেই থাইল্যান্ড আবার মানে আছে। এবং সেই এখানে নিষেধাজ্ঞার বলা আওতায় হচ্ছে আছে, স্থগিতাদেশের থাইল্যান্ডে আওতায় নাকি আছে। সাগরের কাছে একটা তারা মানে ঘাঁটি করতে চেয়েছিল, থাইল্যান্ড সরকার নাকি রাজি হয়নি, এটা বলা হচ্ছে। সেই কারণেই থাইল্যান্ডটা ঢুকেছে। এটা আমি খুব অবাক হয়েছি, থাইল্যান্ডের অন্তর্ভুক্তিটা। কিন্তু ভারতের সাথে এই যে শুল্ক নিয়ে কত রকম পরিস্থিতি, এবং এখনো পর্যন্ত কিন্তু শুল্ক কমায়নি, এখনো 50% আছে, বলছে যে আবার যদি না কমায় আরো মানে বাড়াবে, কিন্তু তারপর ভারতকে কিন্তু রাখেনি। এখানে আমার যেটা ধারণা, মধ্যপ্রাচ্য নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে আমেরিকা হয়তো আশঙ্কা করে যে মুসলিম প্রধান দেশগুলো এবং আফ্রিকার বিভিন্ন দেশগুলো, সেইগুলো থেকে একটা থ্রেট আসতে পারে। সেই কারণেই হয়তো এই আহ, মানে কার্যক্রমটা হাতে নিয়েছে, ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা। তো এটা অবশ্যই আমাদের এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা মনে করছিলাম ঠিক আছে, ভারত নেই, আমেরিকা তো আছে। এখন দেখা যাচ্ছে আমেরিকাও নাই আমাদের পাশে। কে যে আমাদের সাথে আছে বোঝা যাচ্ছে না। এবং এত সংলাপ, এত আলাপ, শুল্ক যখন আরোপ হলো আমাদের 20%, অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতের সেই 40% বা 50%, খুশির সীমা নেই যে আমাদেরকে মনে হয় বেছে নিল। এখন তো দেখা গেলো এই সমস্ত আলোচনা একেবারেই নিষ্ফল আলোচনা। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই গেলাম, এবং এটা খুব বাজেভাবে গেলাম। প্রথমে ভিসা বন্ড, এবং এখন হচ্ছে ভিসা নিষেধাজ্ঞা। তো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে আপনাদেরকে বলি, আজকে কালকে আমি মানে যে বিভিন্ন জায়গা থেকে ফোন পেলাম, তাতে অলরেডি আমেরিকা অবস্থানরত বাংলাদেশে যাদের মানে ইয়ে আছে, কি বলে, ভিসা আছে, মানে ইমিগ্রেন্ট ভিসা আছে, তারা এখন অস্থিরতার মধ্যে আছে। এখন সেগুলি পরীক্ষা করা হবে যে তারা একটা তাদের যাচাই বাছাই কাগজপত্র প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে বলে সেখানে যাচাই মার্কিন বাছাই পররাষ্ট্র দপ্তর প্রক্রিয়া বলেছে। নিয়ে একটা অস্থিরতা শুরু হয়েছে। এখন এইটার ফলাফল কি দাঁড়াবে শেষ পর্যন্ত এটা বলা খুব কঠিন। নিশ্চয়ই, আসলে যায় দিন ভালো আসে দিন খারাপ, হয়তো আমরা সেদিকেই যাচ্ছি কিনা, বা আমরাও চাই আসলে পররাষ্ট্রনীতির উন্নতি হোক, আমরাও কূটনৈতিক সম্পর্কগুলো এগিয়ে যাক, সেটাও আমাদের একটা প্রত্যাশা থাকে। আমরা আরও আলোচনা করব, তার আগে একটা বিরতির সময় হলো, আমরা বিরতিতে যাব, বিরতি পরে সারা আলোচনা করব। সংবাদ সম্প্রসারণ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে আছেন সোহরাব হাসান এবং মোস্তফা ফিরোজ। আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরছি। সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির পর যেমনটি বলছিলাম যে আজকে একটি বিষয় যেটি দেখলাম, যে 3টি দলকে সুবিধা দিতে পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীক মাঝামাঝিতে রাখা হয়েছে, এমনটি একটি অভিযোগ করেছেন যে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান আছেন নজরুল ইসলাম খান। এছাড়া ভুয়া এনআইডি কার্ড নিয়ে অভিযোগ আছে যে একটি রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়ার প্রতিবন্ধকতা, বিশেষ রাজনৈতিক দল বলেছে, কারা বলছে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে গেজেটের ধারাবাহিকতা হিসেব করেই পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে পোস্টাল ব্যালটে যে প্রতীকগুলো আছে সেগুলোর অবস্থানটা কেমন, নিশ্চয়ই আপনি সেটি দেখেছেন। আপনার মন্তব্যটা একটু জানতে চাই বিষয়টি নিয়ে। নজরুল ইসলাম খান যে কথাটি বলেছেন, আসলে প্রথমত পোস্টাল ব্যালট তো আমাদের এখানে এর আগে ব্যবহৃত হতো না। আমি কোথাও দেখলাম যে মাত্র 3টি পোস্টাল ব্যালট ব্যবহার হয়েছে এর আগের কোন নির্বাচনে। আর সুতরাং এবার তো লাখ লাখ পোস্টাল ব্যালট ব্যবহৃত হবে।
এটা অভিজ্ঞতার অভাব যেমন আছে, দক্ষতার অভাব আছে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে অনাস্থা, আর তারই প্রতিফলন কিন্তু আমরা প্রতিদিনই দেখছি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে নালিশ, সরকারের কাছে নালিশ, এবং সরকার কোনো কোনো ক্ষেত্রে এই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ। আহ কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি যে জামাত ইসলামী, এনসিপি এবং অন্যান্য দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করতো যে আহ, তারা বিএনপির প্রতি পক্ষপাত করছে। এবং লেভেল প্লেইং ফিল্ড এটা নিয়েও কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের হ্যাঁ, আমির। এটা তো আছেই, কিন্তু আজকে বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জামাত ইসলামী বা এনসিপি। এখন এক্ষেত্রে নির্বাচন কমিশন যে ব্যাখ্যাটা দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক নয়। এখন এখানে ধানের শেষের জায়গায় যদি শাপলা কলি পড়তো অথবা দাঁড়িপাল্লা পড়তো, সেখানেও কিন্তু তারা এই এই একই অভিযোগ করত। আমার মনে হয় না যে এই পোস্টাল ব্যালটের ফলাফলে এটা খুব বড় ভূমিকা রাখবে। মূলত হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ভোটারদের আস্থা অর্জনই হচ্ছে প্রধান বিষয়। আর তারা কি করবেন জনগণের কল্যাণে, দেশের উন্নয়নে, সে বিষয়ে কিন্তু কথাবার্তা কমই হচ্ছে। আহ, বরং বলা যায় হচ্ছেই না। বরং এমনকি আহ, বরং কি প্রতিপক্ষ, তারা যাকে প্রতিপক্ষ ভাবে, প্রতিযোগী ভাবে, তার বিরুদ্ধে বিষোদ্গার করা কখনো কখনো সুনির্দিষ্ট অভিযোগ। আর দ্বিতীয় যে বিষয়, যে অভিযোগটি বিএনপি করেছে, আমি মনে করি এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। যে এই বিভিন্ন ঘরে ঘরে যে এনআইডি সংগ্রহ করা বা বিকাশ নাম্বার নেওয়া, এখন বিকাশ নাম্বার নেওয়ার তো এই আহ, স্বাভাবিকভাবে জনগণের মধ্যে সন্দেহ হবে এটি কি ভোটারদের উৎকোচ দেওয়ার জন্য বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে। কারণ একজনের বিকাশ নাম্বার এই খুবই নিকটাত্মীয় বা একান্ত আহ, কাছের লোক ছাড়া এটা তো নেয়ার কথা নয়, এবং দেয়ারও কথা নয়। আর সুতরাং এটি তদন্ত করে দেখা উচিত আগেই, যে এই এর পিছনে কি তথ্য প্রমাণ আছে, এবং বিএনপির উচিত হবে এটি প্রকাশ্যে না বললেও তারা নির্বাচন কমিশনকে এই তথ্য প্রমাণগুলো হাজির করতে পারে। যদিও কোনো দলের নাম বলেনি, কিন্তু আপনি বললেন সেটি বুঝতে অসুবিধা হয় না যে কাদের পক্ষে। আবার অন্য দলের পক্ষ থেকেও এই ধরনের একটি বিশেষ দল বা বিশেষ গোষ্ঠীর কথাই বলা হবে। নির্বাচন পর্যন্ত এই বাদানুবাদ চলবে, কিন্তু আসলে নির্বাচনের যে পরিবেশটি সেটি ঠিক থাকবে কিনা, সেটি তাদের আসলে আমরা পারস্পরিক এই বিষয়ে একটু মুস্তফা ফিরোজ আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই যে দিন যতই আসছে নির্বাচনী মাঠে বাদানুবাদ বাড়ছে, এটা স্বাভাবিক। আমরা যখনই রাজনৈতিক দলের নেতাকর্মীদের বলি, যে প্রশ্ন করে যে এটা, তারা বলে এটা একটি গণতান্ত্রিক সৌন্দর্য। আসলে গণতান্ত্রিক সৌন্দর্য যদি থাকে তাহলে লিভিং প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন আসে কেন, আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা থাকে কেন? আরেকটি বিষয় যুক্ত করতে, যেটি আজকে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে যে দুজন সাবেক মার্কিন কূটনীতিক দেখা করতে গেছেন, বলেছেন যে 12 তারিখেই কিন্তু ভোট হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। অর্থাৎ তিনি বারবার সেটি বলে যাচ্ছেন, কিন্তু বলেছে একটি যে যাই বলুক, অর্থাৎ যে যাই বলুক শব্দটি বলার মানে মানে বারবার 12 তারিখে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই শঙ্কাটি কেন আসলে? এখনো কি কোনো আশঙ্কা রয়ে গেছে বলে মনে করছেন আপনি? না, জনমনে তো একটা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে, তারপরে রাজনৈতিক দলগুলো এই যে পাল্টাপাল্টি অভিযোগ করছে, সব মিলায় হয়তো তাদের অতীতের অভিজ্ঞতা তো ভালো না, নির্বাচন নিয়ে বারবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এখনো একটা বড় রাজনৈতিক দল তারা নির্বাচনের বাইরেই থেকে গেল, ফলে কখন কোন পরিস্থিতি তৈরি হয় এই শঙ্কা থেকেই মানুষের মনে এটা একটা ধারণা তৈরি হয়েছে। এই জন্য এটাকে পরিষ্কার করার জন্য বারবার 12 তারিখের উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু এটা সত্য যে নির্বাচনে সেই উৎসব মুখর বা আমেজ যেটা বলে, সেটা কিন্তু এখনো ফিরে আসে নাই। মাত্র 28 দিন, গুনে গুনে 28 দিন বাকি আছে, কিন্তু এখনো কিন্তু ফিরলো না। এরা সুজনও কালকে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই চিন্তিত। বিশেষ করে যেভাবে মব তৈরি হচ্ছে, সেই মব গুলো ঠেকানো যাচ্ছে না একেবারে, সেগুলো সর্বোচ্চ বাহিনীর উপর মানে হামলে পড়ছে, তারপরে সর্বোচ্চ বাহিনী অনেকটা মানে ঠেকাচ্ছে, কিন্তু প্রতিরোধ করছে না। তারপরে অস্ত্র, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানটা খুব জোরালো না, অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, তারপরে চাপ প্রয়োগ করে আদালত থেকে ছাড়াই আনা হচ্ছে। তো এরকম নানান কারণে
এক ধরনের অনিশ্চয়তা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে ভরসা করতে পারছে না বলে মানুষের মধ্যে এই ধরনের শঙ্কা। অন্যদিকে এই যে পাল্টাপাল্টি ব্যালট পেপার নিয়ে, পোস্টাল ব্যালট নিয়ে, এমনকি ব্যালট পেপার সাজানো নিয়েও আজকে নজরুল ইসলাম খান বলেছেন যে ধানের শীষের প্রতীকটা অনেক নিচে, প্রথমেই দাঁড়িপাল্লা, এমনকি হাত পাখারও নিচে বলা হচ্ছে। তো এইগুলি কারণে এবং সামনের দিনগুলো আরো বেশ কঠিন হবে। কোন কোন তরুণ নেতা যেভাবে বক্তব্য দিচ্ছে মাঠে নেমে, তাতে একটা উত্তেজনা তৈরি হইতে পারে। বলা হচ্ছে যে 2 টাকা কমিশনার, এই উক্তিগুলি প্রচার হচ্ছে কিন্তু ব্যাপকভাবে। তো আমার ধারণা যে এইসব কারণে একটা শঙ্কা তৈরি হয়েছে, উৎসব মুখরতাটা ফিরে আসেনি। কেন, কোন কারণে, সেটা রাজনৈতিক দলগুলো ভালো জানে। আর এই অবস্থার মধ্যে যদি অভিযোগ পাল্টা অভিযোগের পাল্লা বাড়তে থাকে, তাহলে কিন্তু মানুষ আরো নির্বাচনের জায়গা থেকে কিন্তু তারা আস্তে আস্তে দূরে সরতে থাকবে। সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। সোহরাব হাসান, আপনার কাছে আবার একটি প্রশ্ন রাখতে চাই। আসলে দিন যতই আসছে, নির্বাচনী উত্তাপটা বাড়ছে, পরস্পর বিরোধী যে অভিযোগ সেগুলো কিন্তু আসছে, কিন্তু আসলে লেভেল প্লেইং ফিল্ডের একটি শঙ্কা আসলে রয়ে গেছে, যেটি জামায়াত মনে করে। এবং সবশেষ আজকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হলো যে একটি বিশেষ দলকে সুবিধা দিতে। কি মনে হচ্ছে, দীর্ঘদিনের সাংবাদিকতা পরিপ্রেক্ষিতে আপনি অনেকগুলো নির্বাচন কভার করেছেন, সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনার এবারে নির্বাচন বিগত দিনের নির্বাচন থেকে কতটা পার্থক্য থাকবে, কোন কোন জায়গায় পার্থক্য থাকবে? আমরা তো চেয়েছিলাম বা ধারণা করেছিলাম যে পার্থক্যটা অনেক বেশি হবে, বিশেষ করে বিগত 3টি নির্বাচনের যেসব উপসর্গ, যেসব অনিয়ম অন্যায় ঘটেছে, তা সেগুলো থেকে এই নির্বাচন আলাদা হবে এবং মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু সংখ্যাটা থেকেই যাচ্ছে, যেটি বন্ধু মোস্তফা ফিরোজ বললেন। আর এই যে জনমনে যে একটা কি বলে দ্বিধা কাজ করছে, এর জন্য এর পেছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কম নয়। আজ পর্যন্ত এখনো কিন্তু আজকে যে খবর হলো যে জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট, তাদের প্রার্থী চূড়ান্ত করার কথা ছিল, সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছিল, সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে, যে তারা এ ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারেনি। বিএনপি প্রথম দিকে বিএনপি জোটের যে সমস্যাটি ছিল সেটি বোধহয় অনেকটা কেটে গেছে। এখন বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী আছে, তারা সেটা কিভাবে সামাল দিবে সেটা বিএনপির বিষয়। লেভেল প্লেইং ফিল্ড এখন এটি হচ্ছে যে মানে একটা হচ্ছে ধারণাগত, দ্বিতীয় হচ্ছে যে বস্তুগত। যে আমরা ধারণাগত বিষয় নিয়েই এখনো কিন্তু কথাবার্তা হচ্ছে। বস্তুগত ভাবে লেভেল প্লেইং ফিল্ড কোথায় ব্যত্যয় ঘটেছে, কোথায় নেই, এটি নির্বাচনী প্রচার পুরোপুরি শুরু হলে বলা যাবে। অর্থাৎ 22 তারিখের পর নিশ্চয়ই বিষয়টি নিয়ে আসলে ধারণা, দিন যত যাবে তত নিশ্চয়ই বিষয়টি স্পষ্ট হবে। সোহরাব হাসান, মুস্তফা ফিরোজ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে আপনাদের মন্তব্য, আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য।